আমি রাসেল আহমেদ, আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করি। আজকেও সেই আলোচনায় থাকতেছে এবং আমাদের সাথে স্টুডিওতে দুজন অতিথি এর মধ্যে উপস্থিত হয়েছেন। তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি জনাব মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব সৌরভ হাসান, সম্পাদক চর্চা.com, আপনাকেও আলোচনায় স্বাগত। এবং আমরা আশা করছি আমাদের সাথে আরও একজন অতিথি যুক্ত হবেন। তার আগে আমরা আলোচনা শুরু করি। সৌরভ ভাই, একটু আপনাকে দিয়েই আলোচনা শুরু করি। বাজেট পাশ হলো, অনেক বড় বাজেট, এবং সেই আলোচনা দিয়ে একটু শুরু করি। আজকে সবশেষ যেটি দেখা গেল যে প্রধানমন্ত্রী আগামী বছরের বাজেট শেষে যেটি এক ধরনের প্রচলিত রীতি, এক ধরনের নৈশভোজ থাকে, সেটি বাতিল করলেন। এর আগেও প্রধানমন্ত্রী খাবার দাবারের বিভিন্ন মেনু পরিবর্তন করেছেন, সেখানে একটা কৃচ্ছতা সাধন করেছেন, যেটি এক ধরনের সাধুবাদ পাওয়াই যেতে পারে। আজকের এই ঘোষণার ফলেও প্রায় 50 লাখ টাকা সরকারের সাশ্রয় হবে। আপনার কাছে আমি একটু জানতে চাইছি, এই যে কৃচ্ছতা সাধন, এটা এক ধরনের ভালো, কিন্তু সরকারের অন্যান্য যে খাত বা অন্যান্য যে কর্মকাণ্ড, সেখানে আপনি কতটা কৃচ্ছতা সাধন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে এবং মনিরা শারমিনকে শুভেচ্ছা। আসলে আমরা কি চাই এবং কি করি, এই দুটোর মধ্যে যদি একটা সম্মিলন ঘটাতে পারি, তাহলেই দেশ সঠিক পথে যেখানে যাওয়ার কথা সেটা যায়। কিছু শিষ্টাচার, এ ধরনের কৃচ্ছ সাধন, এই ধরনের উদাহরণ তৈরি করা, সেটা ভালো অবশ্যই। প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ বা এই যে নৈশভোজ বাদ দেওয়া থেকে একজন সাবেক রাষ্ট্রপতির কথা মনে পড়ে, সেটা হচ্ছে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। তিনি, তাহলে বুঝতে হবে যে আমাদের রাষ্ট্রযন্ত্রে অন্যান্য যারা দায়িত্বে আছেন তারা সেই কাজটি করছেন কিনা। হ্যাঁ, প্রধানমন্ত্রী 150 টাকায় তার অতিথিদের লাঞ্চ করান তার অফিসে, খুব ভালো। বিচারপতি শাহাবুদ্দিন আহমদের কথা বলছিলাম, তিনি যখন বঙ্গভবনে ছিলেন, তিনি বাইরে টেলিফোন করেছেন তার মেয়ের কাছে অথবা ছেলের কাছে। সেই টেলিফোনের বিল তিনি নিজে পরিশোধ করেছেন, যেটা রাষ্ট্রীয় কোষাগার থেকে দেননি। তিনি মনে করেছেন যে এটি যেহেতু তার ব্যক্তিগত পারিবারিক দায়িত্ব, এটা রাষ্ট্রীয় দায়িত্ব নয়। তো এই উদাহরণ যদি আমরা তৈরি করতে পারি প্রতিটি ক্ষেত্রে, আপনি যেটা বলেন রাষ্ট্রের অন্যান্য যে যন্ত্র, অন্যান্য যে মন্ত্রণালয়, দপ্তর, বিভাগ, এর মধ্যে তো অনেকবার দেখলাম এবং প্রধানমন্ত্রী সেটাও বারিত করেছেন যে কোনো অজুহাতে বিদেশে যাওয়া, পানি শোধনাগার বা মধ্যাহ্ন ছেলেমেয়েদের মশা মারা বা ছেলে মেয়েদের মধ্যাহ্ন ভোজে, মানে স্কুলের শিক্ষার্থীদের সেটি দেখতে যাওয়া, নানা রকম। এখন এটি চলে আসছে, মানে কোনো সরকারের সময় একটু বেশি থাকে, কোনো সরকারের কম, কিন্তু এর থেকে বেরিয়ে আসতে পারেনি। তো এখানে প্রধানমন্ত্রী ভালো উদাহরণ সৃষ্টি করেছে। এখন তার দেখা দেখি যে অন্যরাও করেন, সেটা একটা কী বলে, একটা ভালো মানে দিকে নিয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে বাজেট, মূল কথা যে বাজেট নিয়ে তো এই উপলক্ষ। তো বাজেটে যে অঙ্গীকার, যে কর্মসূচি, যে ওয়াদা, যে পরিকল্পনা, সেটি বাস্তবায়নের ক্ষেত্রে দুর্নীতিটা রোধ করা যাবে কিনা। যদি এরকম হতো যে বাংলাদেশের যতগুলো সেবা খাত আছে, বিশেষ করে আমরা তো ভেবেছিলাম যে 24-এর গণ অভ্যুত্থানের পর অন্তত দুর্নীতির যে ভয়াবহ দুর্নীতির মাত্রাটা কমবে, কিন্তু টিআইবির রিপোর্টে দেখলাম যে সেবা খাতে দুর্নীতি আরও বেড়েছে। 2023-এ এটা সম্ভবত তারা 2 বছর পর করে, 2023-এ যে দুর্নীতি ছিল তার থেকে অনেক বেশি দুর্নীতি হয়েছে 2025-এ। এখন
এরকম সরকারে তো এতগুলো আপনি সিটি কর্পোরেশন যান, আপনি পাসপোর্ট অফিসে বা যে কোনো সেবা নিতে গেলে এই যে মানুষ ধরেই নেয় যে হয় প্রভাব খাটাতে হবে, ক্ষমতা দেখাতে হবে, অথবা অর্থ দিতে হবে, এবং যে যত ক্ষমতাহীন তাকে বেশি অর্থ দিতে হয়, আর সেটি জন্ম নিবন্ধন হোক বা যে কোনো। তা আমি আশা করব যে প্রধানমন্ত্রী এই যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, এর পাশাপাশি যদি এরকম একটা অঙ্গীকার তার সরকারের কর্তা ব্যক্তিদের কাছ থেকে নিতে পারেন যে কোনো সেবা খাতে কাউকে আগামীকাল থেকে উৎকোচ দিতে হবে না বা অবৈধ লেনদেন করতে হবে না, লেনদেন ছাড়াই তারা মানে সেবা প্রার্থীরা সেবা পাবেন, এরকম সব প্রতিষ্ঠানে হয়তো একদিনে করা যাবে না। এরকম সরকার অগ্রাধিকার ভিত্তিতে অফিসগুলো নির্ধারণ করতে পারে। যেমন পাসপোর্ট, এখানে গরিব মানুষরা যায়, আবার ধনী মানুষরা যান। তা সেক্ষেত্রে এবং দালাল চক্র, আপনি পাসপোর্ট অফিসে যাবেন যে সেখানে ভিতরে যেতে পারবেন না, তার আগে অনেক দালাল আপনাকে করবে। তো এই যে দালালদের সাথে আবার অফিসের ভেতরে যারা থাকে তাদের একটা যোগসাজশ, আবার এটা মানে তাদের একটা সঙ্গবদ্ধ তৎপরতা, এরকম যে কোনো বা সিটি কর্পোরেশন, রাজুক, মানে যতগুলো সেবা খাত আছে এবং সেটা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত, এরকম যদি একটি মহাপরিকল্পনা সরকার নিতে পারে এবং সেটা পুরোপুরি না হলেও অর্ধেকও কার্যকর করতে পারে, তাহলে আসলে দুর্নীতি কমবে, সরকারের কর্ম পদ্ধতি বদল হবে এবং মানুষ সত্যিকারভাবে তারা ভাবতে পারবে যে সত্যি দেশে দুর্নীতি কমেছে এবং আমি অবৈধ লেনদেন ছাড়াই সেবাটি পেতে যাচ্ছি। আমরা আলোচনায় আবারও ফিরবো, তার আগে আমাদের সাথে যুক্ত হয়েছেন আরও একজন অতিথি, তার সাথে আমরা শুরুতেই পরিচিত হইনি, ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সংসদ সদস্য বিএনপির। আপনাকে আলোচনায় স্বাগত। আমরা আলোচনা করছিলাম বাজেট প্রসঙ্গে, তবে সোহরাবের আলোচনায় বেশ কিছু বিষয় এসেছে, আমরা একটু মনিরা শারমিনের কাছে জানতে চাই। সোহরাব ভাই মশা মারা দেখতে যাওয়া ঠেকানোর প্রসঙ্গ তুলছিলেন, প্রভাব বা ক্ষমতার কথা তুলছিলেন। একটু মনিরা শারমিন আপনার কাছে জানতে চাই, আপনার নিশ্চয়ই মনে আছে চট্টগ্রামে যখন মেয়র এবং কর্মকর্তারা বিদেশ যাওয়ার জন্য যাচ্ছিলেন, প্রধানমন্ত্রী সেটি আটকে দিয়েছিলেন। আমরা দেখলাম ওই দিনই জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি আবার সেটি সমালোচনা করছিলেন যে তারা আসলে শিখতে যাচ্ছিলেন, এটি পরবর্তীতে হয়তো কাজে লাগবে। আজকে গণমাধ্যমে একটি খবর বেরিয়েছে, ওই সময় যেই সরকারের অর্থাৎ গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেপ্টেম্বরে 3,63,00,000 টাকায় যে কীটনাশক কেনা হয়েছিল, অর্থাৎ যাদের কেনা হয়েছিল সেটি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফারুকী আজমের প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছিল এবং তাদের খরচেই যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন মেয়র এবং কর্মকর্তারা। এবং ওই সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কোনো কারণে কি ঘটনাগুলো মিলে যায় কিনা, বা এই যে প্রভাব খাটানোর কথা বলছিলেন সোহরাব ভাই? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহালোচক যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। আর একটু বলে রাখি, নাকি কাকতালীয়, ইদানিং কাকতালীয় শব্দটা বেশ প্রচলিত। না, প্রথমত এই আসলে আমি কোনোভাবেই ডট মিলাতে চাই না, দ্বিতীয়ত হচ্ছে কাকতালীয়ও বলতে চাই না। এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে স্বাভাবিকভাবেই আমরা দেখি যে সংসদে যেভাবে করে কথা হচ্ছে এখন, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছিলেন যে যদিও তিনি টিআইবি রিপোর্ট পেপার কাটিং বলেন অনেক সময় আবার টিআইবি রিপোর্টটাকে খুব গুরুত্বপূর্ণভাবে উনি নির্দেশ করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে তারা দুর্নীতি বা সেবা খাতে দুর্নীতির কথা সেটা রেফারেন্স আবার টিআইবি রিপোর্ট দিয়ে দেন। তো এটা আসলে ডিপেন্ড করে উনি আসলে কখন কোন রেফারেন্সটা ইউজ করবেন। উনার স্বরাষ্ট্র খাতে আইন শৃঙ্খলার ক্ষেত্রে হয়তো উনি খুব বেশি ডিপেন্ডেন্ট মনে করেন না টিআইবি রিপোর্ট, কিন্তু এই ক্ষেত্রে মনে করেন এটা যদিও ভালো, কারণ টিআইবি একটা খুব স্বতন্ত্রভাবে তারা এই রিসার্চগুলো করে বলে আমরা জানি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এখানে যদি সত্যিকার অর্থেই কোনো দুর্নীতি হয় বা সত্যিকার অর্থেই সেই সময়কার কোনো স্ট্যান্ডিং অ্যাডভাইজার তাদের কোনো একটা যোগসাজশে যদি এরকম করে আসলে কোনো কাজ পাইয়ে দেওয়া বা কোনো ধরনের যদি আসলে এরকম সংশ্লিষ্টতা পাওয়া যায়, আমার মনে হয় সেটা আসলে কাকতালীয় বা
যদি বলি যে ধারণাপ্রসূত কথা না বলে সেখানে তদন্ত হওয়া দরকার, এবং সেটাতে আসলে কি বেরিয়ে আসে সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আমি খুবই গুরুত্বপূর্ণভাবে বলতে চাই যে শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকার না, এখনকার সরকার বলেন, এই যে এমপিদের মন্ত্রীদের যে দুর্নীতি, এই জায়গাগুলো কিন্তু আমাদের আসলে কঠোর হস্তে এখন মানে নিয়ন্ত্রণ করার একটা সুযোগ আছে, এবং সেই সুযোগটা আমার মনে হয় কাজে লাগানো দরকার, এবং এতে করে সরকারের পপুলারিটি বাড়বে। এটা যদি অন্তর্বর্তীকালীন সরকার হয়, যেমন দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কিন্তু বেশ কিছু অভিযোগ এসছে, এই টিকা প্রদান থেকে শুরু করে টিকা আসলে কোন সময় আসলে কেনা, আসলে তারা কার কাছ থেকে কিনবে বা সময়টা, এবং নানান প্রশ্ন কিন্তু উঠেছে, কিন্তু সেই প্রশ্নের কিন্তু কোনো সুরাহা হয়নি। তো মাঝখান থেকে কিন্তু এতগুলো শিশুর প্রাণ গেল। তো এই যে প্রশ্নগুলো তো সমাধান হলো না। এখানে যদি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো গাফিলতি থাকে সেটা নিয়ে আসলে তদন্ত হওয়া উচিত, এবং তখনকার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যদি কোনো গাফিলতি থাকে এই ইস্যুতে, এবং যেটার কারণে হয়তো আপনারা ভাবছেন কাকতালীয়ভাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই বিদেশ যাওয়াটাকে সমর্থন করছেন, সেটাও যদি হয় তাহলে সেটা নিয়েও আসলে তদন্ত হওয়া উচিত। এবং এই জন্যই ধারণাপ্রসূত কথা বলতে চাই না আমি, সেটা হচ্ছে বহু বছর পর বাংলাদেশের মানুষ এই রাজনীতিটাকে একটা গুরুত্বপূর্ণভাবে খেয়াল করছে। সুতরাং রাজনীতিতে মানুষের যে একটা বিশ্বাস, এই পরিবর্তনের জন্য যে চেষ্টা যারা আসলে করছে তাদের ক্রেডিবিলিটি নষ্ট হয় যদি আসলে এই ধারণাপ্রসূত কথা বলি, কারণ সবাই ওই ফ্রেমের মধ্যে চলে আসে। সুতরাং যে আসলে বিএনপির মধ্যে এরকম অনেক সৎ এমপি আছেন না, যারা আসলে নিরপেক্ষভাবে চেষ্টা করছেন, কোনো ধরনের চাঁদাবাজি দুর্নীতির সাথে যারা জড়িত নাই, এর আগেও কখনো জড়িত ছিলেন না, এমন ক্লিন ইমেজ কিন্তু এমপি আছেন। তো যারা নতুন রাজনীতি করছে তারা তো আসলে ওই ধরনের এই চাঁদাবাজি দুর্নীতি এগুলোর সাথে যারা জড়িত হতে চান না, বা তো এই জায়গায় আসলে রাজনীতিবিদের সবচেয়ে বড় সঞ্চয় এবং সম্পদ হচ্ছে ক্রেডিবিলিটি, তার কথার বিশ্বাসযোগ্যতা। তো এই জায়গাতে আমি মনে করি যে এইরকম ধারণাপ্রসূত কথা না বলে এখানে এমপি মন্ত্রীদের যে দুর্নীতি এটা আসলে ধরতে হবে, কিন্তু অসুবিধার জায়গাটা হচ্ছে ধরবে কে, হু উইল বেল দ্য ক্যাট, দুর্নীতি দমন কমিশন। কিন্তু যেটা অসুবিধার জায়গা, যে এই সরকারের যে সবচেয়ে বেশি সমালোচনা আমরা যে জায়গায় করি, অনেক কিন্তু আপনি পপুলিস্ট কাজকর্ম জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি করেন, যেটা কিন্তু আমরা তরুণ হিসেবে অ্যাপ্রিসিয়েট করি। উনি কিন্তু এই জিনিসগুলো মাথায় রেখেই করেন, কারণ ওনার একটা মেয়ে আছে, সুতরাং উনি বোঝেন যে তরুণদের আসলে পালসটা কোন জায়গায়, মানে কি দেখতে চায়, সব ঠিক আছে। কিন্তু এই যে প্রাতিষ্ঠানিক দলীয়করণ, দুদক এবং মানবাধিকার কমিশন, এই জায়গাগুলোতে আসলে কারা বসবে? দলীয় লোকজনই যদি আসলে বসে, তারা কি আসলে এমপি মন্ত্রীদের এই মানে দুর্নীতিগুলো ধরবে? এটা কি আপনি মনে করেন? এবং দেখেন খুবই গুরুত্বপূর্ণভাবে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, আমরা দেখলাম তাকেও আসলে দলীয় একজন লোক বসানো হয়েছে, এবং যিনি একেবারে সরাসরি তাদের নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছে দলীয়ভাবে। তো সেই মানুষটাকে বসানোর পরে আপনি দেখেন যে এবং তিনি নিজেও ঋণ খেলাপি। এখন যিনি নিজে ঋণ খেলাপি এবং যিনি একজন ব্যবসায়ী, তিনি কি আসলে কোনোভাবেই সংসদে যারা ঋণ খেলাপি তাদের কি প্রশ্নবিদ্ধ করবেন, বা তাদের কি আসলে একটা এক্সাম্পশন দেওয়ার একটা জায়গা থাকেই তো স্বাভাবিক, এবং সেখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখছি যে এই জায়গাগুলোতে কিন্তু সরকার থেকে যেভাবে করে আসলে দেখা উচিত বলে আমরা মনে করি সেরকম কিন্তু হচ্ছে না। সুতরাং একটা পপুলিস্ট রাজনীতি আছে বিএনপির পক্ষ থেকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের তার অনেক জেস্চার আমাদের ভালো লাগে, যেমন তিনি সংসদে বিরোধী দলের হয়ে কথা বলছেন, বিরোধী দলের যেগুলো বলার কথা তিনি বলছেন, তিনি সরকারকে অর্থমন্ত্রীকে আবেদন করছেন যে এই করগুলো কমানো হোক এবং করমুক্ত আয় সীমা বাড়ানো হোক। সুতরাং এই জিনিসগুলো তো সত্যিকার অর্থেই পজিটিভ, আমরা সংসদে এই ধরনের সংস্কৃতি কখনো দেখিনি। তবে গুরুত্বপূর্ণভাবে এই জায়গাগুলোতেও আসলে খেয়াল করা দরকার, যেটা আসলে জনঘনিষ্ঠ এই সংস্কারগুলোর কথা যেটা আমরা বলছি, যে এখানে এমপি মন্ত্রীদের ধরেন এই দুর্নীতিগুলো যদি আমরা না ধরতে পারি, তাহলে সত্যিকার অর্থে কিন্তু আমরা জনগণের কল্যাণকর যে রাজনীতি করতে চাই সেটা কিন্তু হবে না। কারণ আমরা কিন্তু অলরেডি দেখেছি যে ঢাকার পরে দ্বিতীয় রাজধানী বলে যদি আমরা কাউকে ধরি, কোনো জায়গাকে ধরি, সেটা কিন্তু শিবগঞ্জ হতে যাচ্ছে। আমরা শাহজাদা মীর শাহে আলম মানে মাননীয় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, তিনি যেভাবে করে শিবগঞ্জকে একটা দ্বিতীয় রাজধানীর দিকে নিয়ে যাচ্ছেন, তো সেটাও কিন্তু আবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বন্ধ হয়েছে। তো এটা আসলে আমরা চাই যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়াই জিনিসগুলো বন্ধ। ডক্টর সানসিলা জেবরিন, একটু আপনার কাছেও জানতে চাই, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্যোগ করছিলেন শুরুতেই, আজকেও সংসদে আপনি ছিলেন কিনা আমি জানি না, থাকলে নিশ্চয়ই আপনিও শুনেছেন, সংসদে বাজেট বক্তৃতায় ছাঁটাই প্রস্তাবে আপনাদের একজন সাবেক সহকর্মী রুমিন ফারহানা, তিনি এখন বহিষ্কৃত যদিও স্বতন্ত্র সংসদ সদস্য, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে উল্লেখ করে বেশ কিছু তথ্য দিয়েছেন, এবং তিনি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মনোমুগ্ধ করার মতো, কিন্তু তার নিজের
মন্ত্রণালয় যদি তিনি সেই কাজটি করতেন তাহলে আরো ভালো হতো, এবং এজন্য তিনি 1 টাকা বরাদ্দের দাবি জানিয়েছেন। তিনি বেশ কিছু তথ্য দিয়েছেন। সেই সাথে আমি আরো একটি মানবাধিকার সংগঠনের একটি তথ্য পেলাম, সেখানে জুন মাসেই অন্তত 33 জন নিহতের ঘটনা ঘটেছে বিভিন্ন গণপিটুনি বা মব সহিংসতা, এবং 126 জন গুরুতর আহত হয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি কি স্বাভাবিক আছে? ধন্যবাদ আমার সহ আলোচক সহ আমার সকল দর্শনার্থীদেরকে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন। প্রথম কথা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে নিয়ে যে কথাটা বলা হয় আসলে তিনি অনেক অ্যানালাইসিস করেই কথাগুলো বলেন, এবং আপা যেটা বললো যে টিআইবি রিপোর্ট অনুযায়ী, শুধু তাই না, উনি পুরো দেশটাকে নিয়ে অ্যানালাইসিস করার মতন ব্রেইনটা কিন্তু ওনার আছে। আর সেকেন্ড অফ অল হচ্ছে এই যে আমাদের রুমিন আপা যেটা আজকে বললেন সেটা ঠিক আছে, তবে এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে যখন সরকারি দল থাকে তখন সরকারি দলের লোকজন একভাবে কথা বলে, আর বিরোধী দল সবসময় চায় যে সরকারি দলের সমালোচনা করতে, সেটা যেভাবেই হোক না কেন। উনি তো বিরোধী দলের না, উনি কোনো দলে না হলেও বর্তমানে তিনি বিএনপি থেকে যেহেতু বহিষ্কৃত, তো উনার আমি তো দেখলাম যে প্রত্যেকটা ছাঁটাই প্রস্তাব সাধারণত স্বতন্ত্র অথবা হচ্ছে বিরোধী দলের যারা মাননীয় এমপি মহোদয়গণ আছেন তারাই করছেন। এবং এখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যেটা বলা হচ্ছে যে তিনি আইন শৃঙ্খলার ব্যাপারে এত কেন শিথিল বা কেন এটা মেনটেনেন্স হচ্ছে না। দেখেন, বাংলাদেশে যখন মব তৈরি হচ্ছে বা যে কোনো জায়গায় সংঘর্ষ ঘটছে বা আহত নিহতর ঘটনা ঘটছে, তখন কিন্তু সরকার যখন যারা ক্রাইম করছে তাদেরকে যখন আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে, তখন বিরোধী দলের পক্ষ থেকে কিন্তু আবার বলা হচ্ছে যে সেখানে কে কোন দল সরকার কিন্তু সেটা দেখছে না, কিন্তু বিরোধী দলের লোকজন কিন্তু কমপ্লেইন করছে যে আমাদের কর্মীদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হ্যারেস করা হচ্ছে বা হচ্ছে অমুক দলকে অ্যারেস্ট করার জন্য পায়তারা করা হচ্ছে, এটা কিন্তু হচ্ছে। কিন্তু সরকার কিন্তু তার নিজের দলের হোক, ছাত্র দল হোক, যুব দল হোক, যে কোনো দলের হোক, কাউকে কিন্তু ছাড় দিচ্ছে না। প্রয়োজনে বহিষ্কার করছে, প্রয়োজনে অ্যারেস্ট করছে, প্রয়োজনে শাস্তিও দিচ্ছে। প্রবলেমটা যেটা হচ্ছে যে সরকার যেটাই করছে না কেন সেটাতেই কিন্তু কোয়ারি। যেমন কিছুদিন আগে যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান নামের যিনি ছিলেন, তিনি যখন হুট করে বাংলাদেশ থেকে গায়েব হয়ে গেলেন, তখন কিন্তু বিরোধী দলের সকলে বলার চেষ্টা করলেন যে বিএনপি গুম করার চেষ্টা করেছে বা গুম করেছে। পরবর্তীতে দেখা গেল যে জিসান সাহেবই এমন একটা ক্রাইম করেছেন, নারী ঘটিত একটা ইস্যু তৈরি করেছেন, যার কারণে তাকে সেই ইস্যু থেকে পালিয়ে থাকার জন্যই এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। তো এখন দেখেন, বাংলাদেশের মিডিয়াগুলো কিন্তু স্বাধীন, কিন্তু আবার এটিও তো সত্য যে ওই সময়টাতে আবার চট্টগ্রামের একজন গ্রেফতারি পরোয়ানা জারি করা একজন আসামি, তাকে ঢাকায় পাওয়া গেছে, পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না, কিন্তু ঢাকায় আবার তিনি রাজনৈতিক কর্মকাণ্ড ঠিকই করে যাচ্ছেন, সেই ছবিও গণমাধ্যমে এসছে। তো পুলিশ কোথাও কোথাও খুব অ্যাক্টিভ, মানে যদি অন্য দলের হয়, কিন্তু বিএনপির হলে আবার একটু কম অ্যাক্টিভ। হ্যাঁ, এখানে একটা পয়েন্ট হলো যেটা যে আমরা তো দীর্ঘ 17 বছর এক ধরনের রাজনীতি দেখে অভ্যস্ত। এখন কি তার উল্টো হচ্ছে? না, এবং দীর্ঘ 18 মাসের একটা রাজনীতি ছিল। এই সব কিছু মিলে বর্তমান সরকারটা মাত্র 4.5 মাসের একটা সরকার। এখন এখানে আমরা যদি বলি আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে এখনো পুলিশ বলি, প্রশাসন বলি, প্রত্যেকটা সেক্টরে দীর্ঘ 17 বছরের একটা সেট আপ কিন্তু এখনো রয়ে গেছে। এই মানুষগুলোকে তো আমরা চাইলেই ফেলে দিতে পারবো না, বা এই মানুষগুলোর তো তারা ব্রেন দিয়েই ওয়ার্ক করে। কিন্তু যদি আপনি পক্ষপাতিত্বের কথা বলেন তাহলে তো উল্টো করার কথা, যে না, এই মানুষগুলো আগের ফ্যাসিস্ট আমলের, ফলে তারা বিএনপির প্রতি আরো বেশি আগ্রাসী ভূমিকা থাকবে, তা তো না, বরং উল্টো দেখা যাচ্ছে বিএনপিকে তারা পক্ষপাতিত্ব করছে। না, বিএনপির এটাই প্লাস পয়েন্ট যে বিএনপি হচ্ছে একনায়কতন্ত্রের বিশ্বাসী না। তারা দেশটাকে স্বাধীন দেশে গণতান্ত্রিক রাষ্ট্রে তারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, জনগণ কি চায় সেটা দেখার চেষ্টা করে। এবং বিএনপি যে ওই দীর্ঘ 17 বছর যেইভাবে দেশটাকে কুক্ষিগত করে রাখা হয়েছিল যে আমার যাকে ইচ্ছে আমি তাকে অ্যারেস্ট করতে পারবো, যাকে ইচ্ছা তাকে আমি বিস্ফোরক মামলা দিতে পারবো, যাকে ইচ্ছা আমি তাকে দুর্নীতির মামলা দিতে পারবো, এরকম করে দীর্ঘ 17 বছর যেই একটা চিত্র ছিল সেই চিত্র কিন্তু বিএনপি করছে না। আচ্ছা, এখন আপনারা যদি বিএনপি যদি একটু এগ্রেসিভ হয়,
হ্যাঁ, যে একে অ্যারেস্ট করতেই হবে, এটা করতেই হবে, মানে আহত নিহতর ব্যাপার আছে, ঠিক আছে, দেশটা তো একটা ভঙ্গুর পরিস্থিতির মধ্যে আছে। তারপরে দেখেন জ্বালানি সংকট ছিল, হামের একটা সংকট ছিল, এরপর আসলো বাজেট ইস্যু, সব কিছু মিলে সকলেই অনেক ব্যস্ত, সরকার কিন্তু আসলেও ব্যস্ত। এখন ফ্রি সময় যারা কাটাচ্ছে তারাই সরকারের ভুল ধরার জন্য ওয়েট করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় হচ্ছে একটা কঠিন মন্ত্রণালয়, এখানে পুলিশ অবশ্যই তার নিজস্ব গতিতে কাজ করছে এবং প্রশংসার সাথেই কাজ করছে। যেখানে যেই ক্রাইমটা হচ্ছে সেখানে অন স্পট তারা যাচ্ছে। তবে প্রবলেম যেটা হয়েছে যে এখানে গুপ্ত বাহিনী আছে, এখানে নিষিদ্ধ ছাত্রলীগ আছে, আওয়ামী লীগের কিছু নেতাকর্মী আছে। তো এদেরকে দেশটাকে ব্যালেন্স আনতে একটু সময় লাগবে। আপনি একটা বিসিএস প্রিপারেশন নিতে গেলেও তো 4.5 মাসে নেওয়া সম্ভব না। কাজেই আমার মনে হয় একটু সরকারকে সময় দেওয়া উচিত। এই সময়টা পেলে অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় অ্যাক্টিভলি পারফরমেন্স করতে পারবে। মনিরা শারমিন, একটু আপনার কাছে জানতে চাই, যেহেতু এর আগে অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনা হয়েছে, আবার একটু সেই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই, আজকে প্রথম আলো সম্পাদক জনাব মতিউর রহমান একটি সাক্ষাৎকার দিয়েছেন একটি বিদেশি গণমাধ্যমে। সেখানে তিনি বেশ কয়েকটি কথা বলেছেন, আপনি যদি শুনে থাকেন আমি মাঝখান থেকে কয়েকটি ধরে একটু জানতে চাই। প্রথম আলোর আগুন দেওয়ার প্রসঙ্গে তিনি বলছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল প্রধানদের তিনি ফোন করেছেন, তিনি আক্ষেপ করেছেন প্রধান উপদেষ্টা সিরিয়াসলি যদি চেষ্টা করতেন তাহলে হয়তো ঘটনাটি এমন হতো না। আরেকটি কথা বলছেন উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর সেই সরকারে প্রভাব ছিল। অনেকেই বলে থাকেন যে সেই সরকারে এনসিপির একটা প্রভাব ছিল, উনি বলছেন উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর প্রভাব ছিল। আবার সেই আগুন দেওয়ার সময় পরে এখন যিনি আটক হয়েছেন তিনি এনসিপির সাবেক বহিষ্কৃত একজন শ্রমিক নেতা। একটু আপনার কাছে জানতে চাই ওনার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, আপনি তো আজকে শুরু থেকে 2 2 4 মিলাচ্ছেন আর ডট মিলাচ্ছেন, ব্যাপারটা আসলে এত সরল না। বিষয়টা হচ্ছে যে উনি যেরকম বলেছেন, আমি যদি বলি প্রথম আলো এবং ডেইলি স্টারে আগুন দেওয়ার ঘটনার দিন আই ওয়াজ দেয়ার। মানে ডেইলি স্টারে যখন আগুন দেয়া হয়ে গেছে তখন হচ্ছে আমি সহ আমার 2 সহকর্মী, আমরা এনসিপির আমরা গেছিলাম, কারণ আমাদেরই কিছু পরিচিত সাংবাদিক সেখানে আটকা পড়েছিল। তো সেই জায়গা থেকে আমার যদি আমি ব্যক্তিগত বিশ্লেষণ বলি তাহলে ডেইলি স্টারের ঘটনাটা যদি বলি তাহলে তার নিচে আমি দেখেছি যে প্রচুর পরিমাণ আর্মি মোতায়েন করা আছে, পুলিশও আছে, কিন্তু গুরুত্বপূর্ণভাবে আমি একটা বিষয় খেয়াল করেছি যে তারা আসলে উপরে যাচ্ছিল না বা রেস্কিউ করার জন্য যাচ্ছিল না। তো এই বিষয়টা আমার কাছে মতিউর রহমান যেভাবে করে বলেছেন, এই জায়গা থেকে আমার কাছে এই প্রশ্নটা তখনও এসছিল যে আসলে মানে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে যারা ছিলেন তাদের নিশ্চয়ই তারা এই ব্যাপারে ওয়াকিবহাল, কিন্তু তারা কেন আসলে এই ব্যাপারটা সিরিয়াসলি নিচ্ছে না? বিকজ আমি তো ওখানে ছিলাম এবং এখানে যেভাবে করে আসলে অনেক অপরিচিত মুখ তারা নানানভাবে উত্তক্ত করছে, পরিস্থিতি আরও দেখা যাচ্ছে যে আউট অফ কন্ট্রোল হচ্ছে। তখন আমি আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিলেন তাদের আমি প্রশ্ন করছিলাম যে আপনারা কোনো স্টেপ নিচ্ছেন না কেন? তো ওনারা বলছিলেন যে আমাদের আসলে সেরকম অনুমতি নাই। তো সেই জায়গা থেকে আমি মনে করি অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের এই ব্যাপারটা আসলে আমি জানি না কতটা সিরিয়াসলি তারা নিয়েছেন, এবং প্রত্যেকেই আমি যদি বলি যে প্রথম আলো থেকে ডেইলি স্টার সবার সম্পাদক যারাই আছেন তারাই বলছিলেন যে তারা যোগাযোগ করেছিলেন, প্রত্যেকের সাথে যোগাযোগ করেছিলেন। আমরা সেটি জানি। আপনার কাছে আমি ওই জায়গা থেকে একটু আপনার মন্তব্য জানতে চাই। তিনি যেটি বলছিলেন যে অন্তর্বর্তী সরকারে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর প্রভাব ছিল, আপনারা কি দেখেছেন যে সেই সরকারে আসলেই প্রভাব ছিল? আপনারা কি দেখেছেন? আমি যেভাবে করে দেখি অন্তর্বর্তীকালীন সরকারটা সর্বদলীয় সরকার ছিল। এখানে শুধুমাত্র কোনো সাম্প্রদায়িক গোষ্ঠীর প্রভাব আলাদা করে না, আমার কাছে মনে হয়েছে সেটা অনেকখানি বিএনপি, অনেকখানি স্বাভাবিকভাবে পতিত সরকারেরও খানিকটা যে প্রশ্রয় ছিল না সেটা আমি বলবো না, এবং আমাদের পক্ষ থেকে যারা ছিলেন তারা তো প্রতিনিধিত্ব হিসেবে ছিলেন, এবং সেদিন কিন্তু আমাদের জনাব নাহিদ ইসলাম থেকে শুরু করে মাহফুজ এবং আসিফ তারা কিন্তু প্রত্যেকেই সেখানে তাদের রেস্কিউ করার জন্য গেছিলেন। এখন সেই জায়গা থেকে আপনি আরেকজনের কথা বললেন যিনি আমাদের দল থেকে অলরেডি বহিষ্কৃত, সে আসলে সেখানে গেছিল, এটা একটা আলাদা ঘটনা বলতে পারেন, এবং তাকে তো আসলে আইনের আওতায়ও আনা হয়েছে। তো সেই জায়গা থেকে আমার কাছে বহিষ্কার আসলে সে তার আগেই হয়েছে।
অন্য একটা শৃঙ্খলাজনিত কারণে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারে যদি যে শুধুমাত্র কোনো উগ্রপন্থী গোষ্ঠী বা কোনো একটা সাম্প্রদায়িক গোষ্ঠীরই প্রভাব ছিল, ব্যাপারটা যদি এভাবে করে বলা হয় সেটা না। কারণ বিএনপির স্পষ্ট প্রভাব ছিল, এটা তো আমরা এই সরকারেই দেখছি। কারণ এখন আপনি যদি একজন না মানে দুইজন আর কি, আমাদের আইনমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী। তো জি, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে বিএনপিরও তো খুব বড় প্রভাব ছিল। তো আমি জানি না আসলে যে এখানে এত প্রভাব, এত গোষ্ঠীর প্রভাব থাকা সত্ত্বেও, এত রাজনৈতিক দলের প্রভাব থাকা সত্ত্বেও কেন আসলে সেদিন কেউই কোনো স্টেপ নিল না, এটা একটা বড় প্রশ্ন আমার কাছেও। জি, সরবের কাছে ভিন্ন আরেকটি প্রসঙ্গে একটু জানতে চাই। আজকে এই খবরটি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া উপজেলার কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক শাহ আলম খন্দকার প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে মায়ের জানাজায় অংশ নিয়েছেন। হাতকড়া পরে জানাজায় অংশ নিয়েছেন। আমরা গতকাল দেখেছিলাম একজন দণ্ডপ্রাপ্ত আসামি, আমি বলি আসলে হাসানুল হক ইনু, তিনি হাতকড়া ছাড়াই যাচ্ছিলেন, হাত নেড়ে যাচ্ছিলেন। এর আগে আরেকজন গুমের মামলায় একজন আসামি, তিনি পুলিশের সাথে বেশ সৌহার্দ্য বিনিময় করতে করতে পুলিশের সাথে নামছিলেন, সেই ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসছে। আসামি অনুযায়ী কি আইনের নিয়ম পাল্টায় কিনা, আপনি কিভাবে দেখেন? এ প্রসঙ্গে আমি অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার কথা বলি, আলী ইমাম মজুমদার। তিনি তো বলেছেন আবার যে কিচেন ক্যাবিনেট ছিলেন, তার অংশ ছিলেন না, তিনি তার বাইরে ছিলেন। তিনি একটি বৈঠকে এই যে রাজনীতিকদের হাতকড়া পরিয়ে আদালতে নেওয়া, এর বিরোধিতা করেছিলেন এবং তিনি আপত্তি জানিয়েছিলেন, বলেছিলেন যে এটি মানবাধিকার লঙ্ঘন। এবং দেখুন, পাকিস্তান আমলেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি, কিন্তু স্বাধীন বাংলাদেশে হয়েছে। এটা যে এই সরকার অথবা অন্তর্বর্তী সরকারের সময় হয়েছে তা না, আওয়ামী লীগ সরকারের সময় হয়েছে, তার আগের সরকারের সময় হয়েছে। আমরা কেন জানি বোধহয় স্বাধীন দেশে স্বাধীনতা পেয়ে সবাই, বিশেষ করে যারা ক্ষমতায় থাকেন, তারা বেশি স্বাধীন হয়ে যায় একজন মানুষ। এবং পাকিস্তান আমলে বা তারা ব্রিটিশ আমলে কাউকে গ্রেপ্তার করতে হলে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়। যদি জানেন যে এই আসামি কোনো বাড়িতে আছেন, বাড়ি ঘেরাও করে রাখবেন, সকালে রাতে দরজা ভাঙতে পারে না, দরজা। কিন্তু আমরা তো দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাত 3টায় তার বাসা থেকে ধরে নিয়ে গেছে। তাই আমরা হচ্ছে যে এই যে এটা কিন্তু বিচার হবে কি না তো আদালতের বিষয়, কিন্তু একজন মানুষের প্রতি যে সম্মান দেখানো, একজন অভিযুক্তের প্রতি সম্মান দেখানো, এখন এই সম্মান না দেখালে আবার এটা কিন্তু ফেরত আসে। আপনি দেখুন কি, মানে যদি আমাদের 55 বছর বাদ দেয়, 91 থেকে যদি আমরা ধারাবাহিকতা দেখি, যখন বিএনপি ক্ষমতায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলে থাকবে, যখন আওয়ামী লীগ ক্ষমতায় বিএনপির নেতাকর্মীরা জেলে থাকবে, এরপর হয়তো অন্য আরও দল আসছে। আর আপনি যে কথাটি বললেন যে এই হাতকড়া পরিয়ে জানাজায় অংশ নেওয়া, হাতকড়া পরিয়ে নেওয়া, এটা আওয়ামী লীগের সময় হয়েছে। এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগের সময় হয়েছে বলে এখনও হবে, আবার তাহলে তো ওই আওয়ামী লীগের সময় হওয়াটাকে জায়েজ করা হয়। আবার আওয়ামী লীগও কিন্তু এই একই অজুহাত দিত। মানে আমি বলবো যে এটি ঠিক আমরা সভ্য হতে পারিনি। আমাদের প্রশাসন, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যাদের যার যে যা করার কথা, ধরুন ওই যে জীবনে স্বেচ্ছাসেবক লীগের যাকে গ্রেপ্তার করা হয়েছে, হাতকড়া পরে নিয়েছে, যদি আদালত যদি রায় দেয় তিনি নির্দোষ, হাসানুল হকের কথা বললেন এবং তিনি কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন, উষ্মা প্রকাশ করেছেন, তার হাত ধরছিলেন তিনি, তার যে সমর্থকদেরই করেছিলেন। এটা তো সবসময় হয়ে আসছে। মানে একজন বন্দী এবং ধরেন একজন সাবেক মন্ত্রী বা কেন্দ্রীয় নেতা, এটি শুধু এই সরকারের কথা বলছি না, সব সরকারের, তাকে প্রিজন ভ্যানে, এবং জানেন প্রিজন ভ্যানের যে, জানি না যে মনিরা শারমিনের অভিজ্ঞতা আছে কিনা, যে কি ভয়াবহ অবস্থা। সেটা ধরেন হয়তো কেরানীগঞ্জ থেকে নিয়ে আসবে অথবা গাজীপুর থেকে। হ্যাঁ, তো এটা আমরা একটু বোধহয় মানুষের প্রতি মর্যাদা, সে অভিযুক্ত হোক, খুনি হোক, তো আসলে প্রিজন ভ্যানই আনা হয়। আর কি প্রক্রিয়া আছে তাদেরকে আনার? কেন তার মানে আমি বলছি যে ভিআইপিদের বা যাদের আদালতে, তো ভিআইপি আদালতে না, এই কারাগারে তো একটা ভিআইপিও ইয়ে আছে, এবং ভিআইপি মর্যাদা কে পাবে, কীভাবে পেতে পারেন।
ধরেন অন্য সরকারের সময়ও সবাইকে কি প্রেজেন্ট ভ্যানে নিয়েছে? সবাইকে নেয়নি। বা এই সরকারের সময় ধরেন যদি খালেদা না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে যদি এখনো কোনো আসামিদেরকে অন্য ভ্যানে আনা হয়, অন্য ভ্যানে আনা হচ্ছে না, নতুন ভ্যান বানানো হয়েছে, এরকমটিও দেখা গেছে। হ্যাঁ, সুতরাং আমি বলছি যে রাষ্ট্র কিভাবে দেখবে মানুষকে, মানুষের জন্যই কিন্তু রাষ্ট্র। এবং আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি এই যে নানা বিভাজন করি, এবং এক দল থেকে আরেক দল, মানে আমাদের দল বদলের তো অনেক ইতিহাস আছে। আজকে যারা বিএনপি করেন তারা সবাই কি বিএনপি ছিলেন 72 সাল থেকে বা 78 সাল থেকে? ছিলেন না। আবার যারা আওয়ামী লীগ করেন তারাও ছিলেন না। সুতরাং যে এই ঘটনাগুলো না ঘটলে ভালো, মানে ধরুন এই মানুষগুলোর, এবং আরও যেটা একজন সাবেক এমপিকে স্ট্রেচারে করে আদালতে নিয়েছে। তো এক্ষেত্রে কিন্তু আদালত বরং তার কাছে যাওয়া উচিত ছিল। আদালত তো যে কোনো জায়গায় বসতে পারে, কিন্তু আমরা যাই হোক, যেটা আমরা যা চাইবো তা তো হবে না, যা হওয়া উচিত নয় তাই হয়। ডক্টর সানসিলা জিবরিন, আপনার কাছে জানতে চাই, আজকে আরেকটি ঘটনা ঘটেছে, এটি নিয়ে সংসদেও আলোচনা হয়েছে। চট্টগ্রাম 4 আসনে বিএনপির প্রার্থীর আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল এবং তিনি ঋণখেলাপি হিসেবে প্রমাণিত হলেন। যখন এই বিএনপি থেকে মনোনয়ন দেয়া হয় তখন এটি আলোচনা এসেছে, বিএনপির একটি বড় অংশের প্রার্থীরা ঋণখেলাপি ছিলেন, তারা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে গেছেন, এরকম অভিযোগ ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে বিএনপি কোনো আইনের ফাঁকফোকর দিয়ে এই ঋণখেলাপির তকমা থেকে বের করতে পারেনি। এটি কি এক ধরনের পরাজয় হলো বিএনপির? না, এটা বিএনপির জন্য পরাজয় না। আমি আমার সংসদ অধিবেশনে আমি আমার এক বক্তব্যে বলেছি যে ঋণখেলাপি, বিএনপির যাদেরকে ঋণখেলাপি বলা হয়, দীর্ঘ 17 বছরে এই ঋণখেলাপি যারা বিএনপির সাথে সংশ্লিষ্ট, রাজনীতির সাথে জড়িত, বিএনপি করেছে, তারা কিন্তু একসময় অনেক ভালো বিজনেসম্যান ছিলেন এবং তাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা দিয়ে হোক, তাদেরকে বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট করে হোক, তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে হোক, এমনও আমি দেখেছি যে 5ই আগস্টের আগের যে জুলাই আন্দোলন হলো তখন অনেক ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে সেগুলো সিলগালা করে সেই এমপ্লয়ীদেরকে, প্রত্যেকটা এমপ্লয়ীকে জেলখানায় আটক করা হয়, কিন্তু তারা কোনো দলের সাথেই সম্পৃক্ত নয়। এবং সেটা শুধু তাই না, সেটা 2014 সালেও দেখেছি, সেম হয়েছে। তাহলে এই যে ব্যবসায়ীদেরকে টার্গেট করে, যেই ব্যবসায়ীগুলো বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং বিএনপিতে কিন্তু প্রচুর বড় বড় ব্যবসায়ী আছে যাদের গার্মেন্টস ফ্যাক্টরি আছে বা বড় বড় এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আছে। হ্যাঁ, এই ব্যবসায়ীগুলোর কিন্তু বর্তমানে অনেক ব্যবসায়ী আছে যাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, এবং এই বন্ধের পিছনের ইতিহাস যদি আমরা ঘাঁটি, আমরা দেখব যে প্রত্যেকটা ব্যবসায়ী 3-4 বছর করে জেলে ছিল বা জেল থেকে বের হয়েছে, আবার ঢুকেছে, রিঅ্যারেস্ট হয়েছে, সৌন অ্যারেস্ট হয়েছে, এবং এই ব্যবসায়ীগুলোকেই কিন্তু প্রথমে পলিটিক্যাল মামলায় ঢুকানো হয়, পরবর্তীতে তাদেরকে বিভিন্ন ধরনের দুর্নীতির মামলা, তারপরে হচ্ছে অর্থ আত্মসাতের মামলা দিয়ে তাদেরকে হচ্ছে বছর পর বছর জেল খাটানোর পায়তারা করে। তাহলে একটা ব্যবসায়ী যদি দীর্ঘদিন তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বিচ্ছিন্ন থাকে, তাহলে তার প্রতিষ্ঠানটা কিভাবে চলবে? আর যেখানে একজন ব্যক্তি যখন জেলখানায় থাকে, সেই ব্যক্তি কিন্তু তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের কোনো কিছু সাইন সিগনেচার করতে পারে না। সেটা যেই জেলখানায় বন্দি থাকবে সেইখানকার ডিসি অফিসের পারমিশন নিয়ে তারপর তার সাইন সিগনেচার করা যাবে, তাও জেল কর্তৃপক্ষের পারমিশন নিয়ে। তাহলে দীর্ঘ 17 বছরে যারা নাকি এরকম জেলখানায় বন্দি ছিলেন, বড় বড় রাজনীতিবিদ প্লাস ব্যবসায়ী, তারা কিন্তু প্রপারলি ব্যবসা প্রতিষ্ঠান রান করতে পারেননি। তাহলে একটা ব্যবসায় যদি দীর্ঘদিন না থাকে, তাহলে তার ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে চলবে? আমরা যদি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন, সেখানে অত ছোট ব্যবসা না যে তিনি একমাত্র সেখানকার পরিচালনাকারী, তার পরিবারের কিংবা পার্টনার আর অনেকেই থাকে, সাইনিং অথরিটি আরো অনেকের কাছে থাকে। কিন্তু তখনকার পরিস্থিতি আলাদা ছিল। আপনি জেলখানায় গেলেও আপনি জেলবন্দি যে কারাগারে যে আসামি আছে তার সাথে দেখা করার সুযোগটা কম ছিল। আমার বাবা দীর্ঘদিন জেলে ছিল এবং আমি নিজে জেল গেটে আফটার ইলেকশন, আমি তো 2018 সালে শেরপুর সদর থেকে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছি। 18 পরে 2019 সালে যখন আমার বাবার সাথে জেলখানায় দেখা করতে যাই, জেল কর্তৃপক্ষ ডিরেক্ট আমাকে বলেছিল
বিএনপির যে কয়জন নারী নেত্রী আছে তার মধ্যে আপনি উল্লেখযোগ্য একজন, সুতরাং আপনি আমাদেরকে কলও দিবেন না, আপনি বেশি জেলখানে আসবেনও না, আমাদের চাকরির সমস্যা হবে। তাহলে আমি যদি আমার বাবার সাথে দেখা করতে না পারি, তাহলে তার ব্যবসা প্রতিষ্ঠান রান করার জন্য আমার যে অ্যাডভাইসটা দরকার সেটা বাদই দিলাম, তাকে যে ওষুধপত্র আমি সাপ্লাই দিব সেটা দিতেও তো আমার অনেক কঠিন অবস্থা হয়ে যেত। হ্যাঁ, তাহলে এই ধরনের পরিস্থিতি বর্তমান, এই যে ভাইয়া যেটি বললেন, যে আপনিও যেটি বললেন, যে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু অনেক ভিন্ন। যারা জেলখানে আছেন তারা অনেক ভালো আছেন, যারা জেলখানার বাইরে কোর্টে হাজিরা দিতে আসছেন তারা অনেক শৌখিনতার সাথে আসছেন, কিন্তু সেই সময়ের পরিস্থিতিটা সেরকম ছিল না, যার কারণে দীর্ঘদিন একটা ব্যবসায়ী আটক থাকতে 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 তার কিন্তু ঋণগ্রস্ত হয়ে গেল। ঋণগ্রস্ত হতে হতে অনেকেই ঋণ খেলাপি হয়ে গেল। কিন্তু আমরা নির্বাচন কমিশনের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেটা অনুযায়ী কিন্তু প্রত্যেকটা বিএনপির এমপি ফিল্টার করে আসছে, এখানে কোনো ঋণ খেলাপি তার মানে নেই। আগামী 5 বছর পরে আর কোনো ঋণ খেলাপি থাকবে না 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 না, আমি বলছি যে ইলেকশন কমিশনে, আমি একটু শেষ করি, ইলেকশন কমিশন কিন্তু একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে যে আমার কোনো ঋণ আছে কিনা, আমি খেলাপি ঋণ করেছি কিনা, করলে কিন্তু আমি মনোনয়ন বাতিল হয়ে যাবে। যেখানে না, সেখানেও বিএনপির 15 জন বাতিল হয়েছিল, পরে আবার আদালতের মাধ্যমে তারা ফিরে পেয়েছে। হ্যাঁ, ওটা স্টে অর্ডার আছে এবং পরবর্তীতে ঋণ পরিশোধের ব্যাপার আছে, রিশিডিউলের ব্যাপার আছে, আইন তো থাকবে। মনিরা শারমিন, একটু আপনাকে দিয়ে শুরু করি। আমরা এর আগেও একবার বলতে শুনেছি, আজকেও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জুলাই জাদুঘর খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। যদিও এর আগে মন্ত্রী বলছিলেন যে জুলাই জাদুঘর জুলাই আগস্টে খুলে দেওয়া হবে, কিন্তু তারপরে যে বারবার দাবি জানানো, এর কারণ কি? আপনারা কি কোনো কারণে সন্দেহ করছেন যে সরকার খুলে দিবে না বা অন্য কিছু? দেখেন, এর আগে আমি জাস্ট একটু আপার কথা একটু অ্যাড করি এই প্রশ্নের উত্তরের আগে। সেটা হচ্ছে যে দেখেন, খেলাপি ঋণ নিয়ে কথা হলো। হ্যাঁ, খেলাপি ঋণ বর্তমানে যে সংখ্যাটা, সেটা যদি আপনাকে আমি বলি, আপনি একবারে লিখতে পারবেন না, আমি কোয়াইট শিওর, 5,88,704 কোটি টাকা। হ্যাঁ, এটা কতটা শূন্য লাগে এটা আপনি এখন হিসাব করে বসাতে পারবেন না, আমি শিওর। এবং এই যে আসলাম চৌধুরীর কথা বলা হলো, যাকে বিএনপি নমিনেশন দিয়েছে, তার কিন্তু খেলাপি ঋণের পরিমাণ 1700 কোটি টাকা। হ্যাঁ, এটাকে ইটস নট আ জোক। হ্যাঁ, এবং কারো যদি ব্যবসা প্রতিষ্ঠান চলে যায়, এটা 1700 কোটি টাকা হয় না। এবং আমি নিজে বলতেছি না, এটা সংসদে বিএনপির একজন এমপি জনাব রেজা কিবরা, তিনি বলছেন 90 দিনের মধ্যে কিস্তি পরিশোধ না করলে ঋণ খেলাপি হয়ে যায়। সেখানে টানা 1 বছর ঋণ পরিশোধ না করেও আমরা খেলাপি বলছি না। সুতরাং দেখেন, তো এই জায়গাতে আসলে, এবং আরো গুরুত্বপূর্ণভাবে এই আসলাম চৌধুরী কি আমরা তো জানি, সেটা হচ্ছে যে আমরা দেখেছি আসলে আইন তো সবার জন্য সমান না, ইসিও সবার জন্য সমান না, নির্বাচন কমিশনও তো সবার জন্য সমান না। তারা বলেছে যে মনোনয়ন বৈধ করলাম, ব্যাংকের টাকাটা দিয়ে দিয়েন। হ্যাঁ, কি সুন্দর আবদার, তাই না? তো এই আবদারের মধ্যে দিয়ে আসছে। তুমি কিন্তু একটা আশার ব্যাপার হচ্ছে, আজকে আমরা যেটা দেখলাম যে সেটা মানে উনি আসলে আসলেন না আর কি, সম্ভবত আসতে পারবেন না, এবং এরপর আপিল করার মাধ্যমে উনি আবার যদি কি করে আমি জানি না অবশ্য। এবার আসি হচ্ছে যে এই জুলাই জাদুঘরের কথায়। এখন এই জায়গাতে আসলে আমার যেটা ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে যে আমরা যখন দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময়, তারা কিন্তু খুব পরিপাটি করে অর্গানাইজডলি এই জুলাই জাদুঘরটা যাতে দ্রুত ওপেন করা যায়, অন্তত এই আগস্টে যাতে ওপেন করা যায়, এর জন্য কিন্তু যথেষ্ট তোড়জোড় করেছে এবং কাজ সম্পূর্ণভাবে শেষ করেছে। কিন্তু এর পরেও কেন আসলে এই জায়গাটা, আসলে বাধাটা কোথায়, এইটাই আসলে আমাদের কাছে একটা বড় প্রশ্ন। এবং এই জায়গাতে আমার মনে হয় যে নিশ্চয়ই ভিতরে এমন যারা আছে যারা আসলে চায় না, এবং এই জায়গাতে অবশ্যই আমার মনে হয় যে আওয়ামী লীগের যে সমর্থক গোষ্ঠী কিছু আছে যারা সরকারের মধ্যে, আমরা একটু সানসিলা জেবরিন আপনার কাছে জানতে ছোট করে, আমাদের হাতে যেহেতু সময় কম, গতকাল বাজেট আলোচনায় বিরোধী দলীয় নেতা অভিযোগ করেছেন, অন্যান্য অনেক কথা বলেছেন, দীর্ঘ বক্তৃতা ছিল, সেখানে তার একটি অভিযোগ আপনার কাছে একটু জানতে চাই। তিনি বলছেন বিচারের যে গতি, সেটি ওই সরকার দায়িত্ব নেওয়ার পরে সেটি শিথিল হয়েছে, মন্থর হয়েছে। কেন বলে মনে করেন? বিচার বিভাগ বর্তমানে স্বাধীন, একদমই স্বাধীন। কিভাবে বাতিল করলেন তো আপনারা? না, যে আপাই তো একটু আগে বললেন যে হচ্ছে যে আসলাম চৌধুরী খেলাপি ঋণ হয়েছে এবং তার আইনে যেটা আসছে সেটাই হয়েছে। বিএনপি বিচার বিভাগকে কন্ট্রোল করছে না, কিন্তু হ্যাঁ, যেটা আইনের গতিতে চলে সেটাই হচ্ছে। কাজে এখানে বিরোধী দলের, তো আমি বারবারই বলছি যে তাদের কাজই হচ্ছে যে কোনো ভাবে একটু যদি মানে দোষ ধরা যায়, তারা কি বলবে, কিছু তো বলতে হবে, সংসদে তো সময়টা এক্সপান্ড করতে হবে। তো তারা সেটাই করছেন, যে একটা প্রশ্ন করছেন, ওই উত্তর দিচ্ছে। তা এখানে বিচার বিভাগ আপনারা যদি দেখেন একদম এক্স্যাক্টলি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। এখানে আপনারা দেখেছেন রামিসা হত্যা মামলায় মাত্র
17 দিনের মধ্যেই বিচার বিভাগের রায় হয়ে গেছে। তো সুতরাং এই জিনিসগুলো না একটু আমরা যদি পুঙ্খানুপুঙ্খভাবে পরিলক্ষিত করি তাহলে বুঝতে পারবো যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে কাজগুলো হচ্ছে। হ্যাঁ, তবে এখানে যে কোয়েরিগুলো হয় যে হচ্ছে যে এটা করে না কেন, ওটা করে না কেন, বিভিন্ন ধরনের যে আমরা যে প্রশ্নগুলো শুনছি যে এগুলো তার আসলে মানে আপনি বলছেন যে বিচারের গতি ঠিক আছে, আমি হ্যাঁ, আপনার উত্তরটি পেয়েছি। definitely ঠিক আছে। যেহেতু সময় কম, একটু সৌরভের কাছে জানতে চাই আরেকটি ভিন্ন প্রসঙ্গে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট অধিবেশন ছিল, সেখানে ডাকসু ওয়াকআউট করেছে। ওয়াকআউট করার কারণ শেখ মুজিবুর রহমান ও তার পরিবার নামে থাকা হলের নাম পরিবর্তনের যে দাবি ছিল সেটি পাস না হওয়ার কারণে তারা ওয়াকআউট করেছে, এবং সেই প্রস্তাবের একটি ছিল শেখ মুজিবের নামের পরিবর্তে ওসমান হাদির নাম রাখতে চেয়েছিলেন একটি হলের নাম। আপনার মন্তব্য জানতে চাইছি ছোট করে। না, প্রথমত হচ্ছে সংখ্যাগরিষ্ঠতার জোরেই এই সিদ্ধান্তটা বহাল রেখেছে, অর্থাৎ নাম পরিবর্তন না করা। ডাকসুর যারা প্রতিনিধি, যারা এই নাম পরিবর্তনের প্রস্তাব করেছিলেন, তারা যদি সংখ্যাগরিষ্ঠ হতেন তাহলে তাদের প্রস্তাবই জয়ী হতো, অর্থাৎ নাম পরিবর্তন হতো। তো এখানে আমরা যদি গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করি, গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি, তাহলে এই সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তই মেনে নেওয়া উচিত, এবং ওয়াকআউট সেটাও গণতান্ত্রিক অধিকার। এখন বলা হচ্ছে যে আমরা এই যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সব নাম পরিবর্তন, ভবিষ্যতে সরকার পরিবর্তন হলে আবার নাম পরিবর্তন হবে, তো দয়া করে যাতে কেউ বাংলাদেশের নামটা পরিবর্তন না করেন, এটাই আহ্বান থাকবে। জি, আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।